অ্যাপেন্ডিসাইটিস আমরা বলি যে একটা অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশন, যেটা কোয়াইট কমন দেখা যায় বাচ্চাদের মধ্যে। বাট এটার একটা টিপিক্যাল এজ ওয়াইজ প্রেভেলেন্স রয়েছে। যদি আমরা বলি যে নর্মালি দেখা যায় যে সেকেন্ড ডিকেড অফ লাইফ, দ্যাট ইজ 10 to 18 ইয়ার্স, এটা এটা কমন। যদি দেখি আমরা যে less than 5% অফ কেসেস আমরা দেখি যে less than 5 ইয়ার্স এর বাচ্চা প্রেজেন্ট করে উইথ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার যদি নিওনাটাল ক্ষেত্রে বাচ্চা দেখি যে হ্যাঁ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রয়েছে, তাহলে উই শুড অ্যাকচুয়ালি কিপ সার্টেন কনজেনিটাল সিনড্রোমস ইন মাইন্ড, যেটা কিনা এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যেমন আমরা বলি নর্মালি যেটা বলি সিস্টিক ফাইব্রোসিস অথবা হার্শপ্রাং ডিজিজ। সো এগুলো এজ ওয়াইজ এবং অবভিয়াসলি ক্যারেক্টার ওয়াইজ ডিফার করে। অ্যাপেন্ডিসাইটিস ইন জেনারেল দেখুন, অনেক মাল্টিফ্যাক্টর ইটিওলজি বলি আমরা। প্রথম কারণ হচ্ছে জেনেটিক ইটিওলজি, একটা জেনেটিক ইটিওলজি থাকে। ফার্স্টলি আমরা যেটা বলি একটা জিন রয়েছে, সেটা হচ্ছে PTX X2। সেটা একটা প্রোটেক্টিভ কাভারিং গাইড এগেনস্ট অ্যাপেন্ডিসাইটিস। বাট এটা যদি না থাকে, তো এটা পরবর্তীকালে দেখা গেছে স্টাডি করে যে PTX X2 যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে চাইল্ড মানে বাচ্চার ইন হ্যাভিং অ্যাপেন্ডিসাইটিস এর চান্সেস অনেক বেশি থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফ্যামিলিয়াল ক্ষেত্রে দেখা গেছে যদি ফ্যামিলি হিস্ট্রি রান করে অ্যাপেন্ডিসাইটিস, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 30% বা 3-fold ইনক্রিজ রিস্ক থাকে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার জন্য। 3 নম্বর আমরা বলছি যে যদি আমাদের বাচ্চার এনভায়রনমেন্টাল ইটিওলজি থাকে, যেমন ধরুন অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশনস রয়েছে বা তার সাথে কোনো অ্যাসোসিয়েটেড কোনো কনজেনিটাল সিনড্রোমস রয়েছে, এটার জন্য হতে পারে। 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক, ফাঙ্গাল এই ইনফেকশনস গুলো জন্য হতে পারে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ, সেটা আমরা কোয়াইট কমনলি দেখি, সেটা হচ্ছে এন্টারিক ইনফেকশনস। এন্টারিক ইনফেকশন যেমন ধরুন ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা, শিগেলা, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ভাইরাল ইনফেকশন যেমন আরবোভাইরাস। এগুলো সব ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস কন্ট্রিবিউট করতে পারে। তার সাথে একটা বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স অ্যাকচুয়ালি এমন একটা অর্গান which contains a much longer proportion of GALT, আমরা বলি গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তো এই যে সাবলিম্ফয়েড ফলিকলস গুলো থাকে, এটা অ্যাপেন্ডিক্স এর আশেপাশে থাকে। তো যখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি, তখন এগুলো খুব কম অ্যামাউন্টে থাকে। বাট যখন সেকেন্ড ডিকেড অফ লাইফ হয়, দে স্টার্ট গ্রোয়িং, অ্যান্ড দে অ্যাকচুয়ালি হোয়াট দে ডু ইজ দে সারাউন্ড দি অ্যাপেন্ডিক্স অ্যান্ড দে লিড টু লুমিনাল অবস্ট্রাকশন। তো এটার জন্য কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। প্রথমত অ্যাপেন্ডিসাইটিস অ্যাকচুয়ালি মানে প্রচুর ওয়াইড স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন থাকে। কখনো থাকে একটা ভেরি ওয়েল ইল ডিফাইন্ড একটা প্রেজেন্টেশন থাকে, ভেগ প্রেজেন্টেশন থাকে। নর্মালি আমরা দেখি টেক্সট বুকে বলে যে less than 50% অফ পেশেন্টস দে অ্যাকচুয়ালি প্রেজেন্ট উইথ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। তো আমরা যদি ক্লাসিক্যাল প্রেজেন্টেশন দেখি, তাহলে সেটা আমরা পাবো অনলি less than 50% অফ পেশেন্টসে, অ্যান্ড আনাদার 50% অফ পেশেন্টস উইল বি প্রেজেন্ট উইথ ভেগ সিমটমস। সো আমাদের একটা ক্লিনিক্যাল হাই ইন্ডেক্স অফ সাসপিশন মাথায় রাখতে হবে যখন আমরা একটা পেশেন্টকে অ্যাপ্রোচ করবো উইথ অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা করছে প্রচন্ড। তো পরবর্তীকালে এটা দেখা যাচ্ছে যে বাচ্চারা আহ, মানে কখনো কখনো মাইল্ড কেসেস প্রেজেন্ট করে, যেমন খালি একটু অ্যাবডোমিনাল পেন মাইল্ড রয়েছে, অথবা ইন অ্যাডভান্স কেসেস যেখানে অলরেডি অ্যাপেন্ডিক্সের পারফোরেশন হয়ে গেছে এবং পুরো জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়েছে, এবং সেক্ষেত্রে বাচ্চাদের শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। এবং কখনো কখনো বাচ্চারা এই অ্যাডভান্স কেসের জন্য শক শক নিয়েও প্রেজেন্ট করে এমার্জেন্সিতে। তো ফার্স্টলি আমরা যখন দেখি যে ইনিশিয়াল কেসেসে আমাদের অ্যাপেন্ডিক্সের যে পেনটা রয়েছে, অ্যাবডোমিনাল পেনটা, যেটা হচ্ছে প্রাইমারি সিমটম, সেটা নন লোকালাইজিং। তো প্রথমত আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কোন লোকালাইজেশন আছে ইনিশিয়াল 6 to 12 আওয়ার্সে। তো তারপরে যখন আমরা আস্তে আস্তে ডিজিজটা ইভলভ করে, মোর দ্যান 24 আওয়ার্স হয়, তখন ওটা লোকালাইজড হয়ে যায় রাইট লোয়ার কোয়াড্রেন্টে। সো কি হয় না, প্রথমত হচ্ছে পেরি আম্বিলিক্যাল পেনটা আস্তে আস্তে লোকালাইজ করে রাইট লোয়ার কোয়াড্রেন্টে। সো এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়াল ডায়াগনস্টিক ক্লু যে রাইট লোয়ার কোয়াড্রেন্ট আফটার 24 আওয়ার্স অফ ডিজিজ ইভ্যালুয়েশন ইজ অ্যান ইন্ডিকেশন টুয়ার্ডস অ্যাপেন্ডিসাইটিস। এবং তার সাথে সাথে আরো অ্যাসোসিয়েটেড ফিচার্স গুলো থাকবে আপনার, যেমন ভমিটিং বলুন, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ, নসিয়া, এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস থাকতে পারে। এবং আনাদার ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের খুবই মিসডায়াগনোসিস করে, গাইড করে, সেটা হচ্ছে যে আইদার কনস্টিপেশন অথবা ডায়রিয়া, এটা নিয়েও কিন্তু বাচ্চা প্রেজেন্ট করতে পারে ইন অ্যাপেন্ডিসাইটিস। তো এইগুলো ক্ষেত্রে অল ডিপেন্ড করে প্রথমত হচ্ছে কখন বাচ্চা প্রেজেন্ট করছে আপনার কাছে ইমার্জেন্সিতে, ওয়েদার ইট ইজ ইনিশিয়াল ফেজ অর মডারেট ফেজ অর লেট ফেজ। আমরা ইনিশিয়াল ফেজ বলি উইদিন 12 আওয়ার্স, মডারেট ফেজ বলি উইদিন 12 to 24 আওয়ার্স, অ্যান্ড আমরা লেট ফেজ বলি মোর দেন 48 আওয়ার্স। তো যখন আমরা দেখছি যে হ্যাঁ মোর দেন 48 আওয়ার্স হয়ে গেছে, নর্মালি এটা দেখা যাচ্ছে টেক্সট বুকে যে 60% অফ পেশেন্টস প্রেজেন্ট উইথ পারফোরেশন। সো আপনার কাছে যখন পেশেন্ট প্রেজেন্ট করছে অলরেডি অ্যাপেন্ডিক্সটা পারফরেট অলরেডি হয়ে গেছে। তো এই অনসেট অফ সিমটমটা এবং ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স।
অ্যাপেন্ডিক্সে বিভিন্ন ধরনের পজিশন হতে পারে, একটা হচ্ছে রেট্রোসিক্যাল, একটা হচ্ছে পেলভিক। তো রেট্রোসিক্যাল এবং পেলভিক হলে মানে যে সিমটম গুলো রয়েছে এটা আস্তে আস্তে ডেভেলপ করে রাদার দেন আদার কেসেস। এবং বাচ্চা যখন আপনার কাছে প্রেজেন্ট করবে তখন দে উইল বি হ্যাভিং ইন্টেন্স অ্যাবডোমিনাল পেন। যখন আপনি বলবেন বাচ্চাকে যে হ্যাঁ শোয়ার জন্য, তো ও ঠিক রাইট সাইড হয়ে শোবে এবং ওর যে পাটা রয়েছে ইট উইল বি টুয়ার্ডস দ্য এরিয়া অফ দি অ্যাবডোমেন। তো সেটা আমরা বলি যে রাইট ল্যাটারাল পজিশনে শোয়ার জন্য ওরা চেষ্টা করবে, কারণ ওদের অ্যাবডোমিনাল মাসেলসে গার্ডিং থাকে, রিজিডিটি থাকে। আপনি যদি টাচ করেন দে উইল বি উইনসিং উইথ পেন। তো সেক্ষেত্রে এটা বলা হয় যখন আমরা বাচ্চাকে এক্সামিন করি তখন যেখানে অ্যাপেন্ডিক্স স্টার্ট হচ্ছে না সেখান থেকে, যেমন আমরা বলি যে লেফট লোয়ার কোয়াড্রেন্ট থেকে বাচ্চাটাকে আস্তে আস্তে প্যালপেট করতে শুরু হয়। কারণ বাচ্চা এতটাই পেনে থাকে, আপনি যদি ডাইরেক্টলি রাইট লোয়ার কোয়াড্রেন্টে হাত দেন তাহলে বাচ্চা আপনাকে আর এক্সামিন করতে দেবে না, তাহলে আপনি আপনার ডায়াগনোসিস পৌঁছাতে পারবেন না। কারণ বেসিক্যালি কি হয়, অ্যাপেন্ডিসাইটিসটা ইনিশিয়ালি হচ্ছে ডিপেন্ডস অল টুগেদার অন দি হিস্ট্রি অ্যাজ ওয়েল এজ ইউর ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তো আপনি যদি ঠিকঠাক করে ফাইন্ডিং না দেখতে পারবেন তাহলে আপনি ডায়াগনোসিস পৌঁছাতে পারবেন না। ইনভেস্টিগেশন কামস আফটার দ্যাট। তো সেক্ষেত্রে বাচ্চাদের কনফিডেন্স গেইন করার জন্য আমরা অপর দিক থেকে স্টার্ট করি এবং উই ফাইনালি গো ইনটু দ্য কোয়াড্রেন্ট যেখানে আমরা সাসপেক্ট করছি না যেটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আপনাদের আমাদের এক্সামিনেশন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস আমরা পেতে পারি। তো একটা ওয়াইড ভেরাইটি অফ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। প্রথমত যেটা আমরা বলি, যেটা ব্রেড এন্ড বাটার অফ ক্লিনিশিয়ান, সেটা হচ্ছে যে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। তো এটার ক্ষেত্রে আমরা থ্রু দিস আমরা 50% ডায়াগনোসিস অ্যারাইভ করে নিই, কারণ আমাদের প্রফেশনাল ডায়াগনোসিসে চলে আসে একটা জিনিস। তারপরে যদি আমরা দেখি যে না আমাদের ক্ষেত্রে ইনকনক্লুসিভ রয়েছে, তো সেক্ষেত্রে উই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট স্কোর্স, যেটা আমরা বলি যে ডিফারেন্ট ডিফারেন্ট স্কোরিং সিস্টেমস রয়েছে আমাদের ক্ষেত্রে, যেটা আমরা ইউজ করি টু সি দ্য প্রবাবিলিটি অফ অ্যাপেন্ডিসাইটিস। যেমন যেটা দুটো সব থেকে কমন স্কোর যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের বলে অ্যালভারেডো স্কোর এবং পিডিয়াট্রিক অ্যাপেন্ডিসাইটিস স্কোর। তো যেটা আমরা কমনলি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস ইউজ করি সেটা হচ্ছে যে পিডিয়াট্রিক অ্যাপেন্ডিসাইটিস স্কোর, যেটাকে আমরা বলি পিএ স্কোর। তো সেখানে কি হয় না, সেখানে আমরা দেখি 7টা প্যারামিটার। একটা হচ্ছে ফিভার, whether it is more than 38 ডিগ্রি সেন্টিগ্রেড or more than 100.4 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে আমরা স্কোর দিই 1। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, সেটাকে আমরা স্কোর দিই 1। নসিয়া ভমিটিং আমরা স্কোর দিই 1। যদি আমাদের রিবাউন্ড টেন্ডারনেস থাকে আমরা স্কোর দিই 2। যদি আমাদের ক্ষেত্রে দেখি যে একটা মাইগ্রেটিং পেইন রয়েছে সেক্ষেত্রে আমরা স্কোর দিই 1। যদি আমরা দেখি হাইপার লিউকোসাইটোসিস রয়েছে, যদি টিএলসি মোর দ্যান 10,000 থাকে তাহলে আমরা স্কোর দিই 1। যদি আমরা দেখি যে নিউট্রোফিলিক প্রিডমিনেন্স রয়েছে সেক্ষেত্রে মোর দ্যান 7,500 যদি নিউট্রোফিল থাকে তাহলে স্কোর দিই 1। তো অলটুগেদার টোটাল স্কোরটা আমাদের হচ্ছে 10 এর মধ্যে আমরা দিই। তো এটার ইম্পর্টেন্টটা হচ্ছে যদি আমাদের স্কোর আসে লেস দেন ইকুয়াল টু 4, সেটাকে আমরা বলি লো ইনসিডেন্স অ্যাপেন্ডিসাইটিস। এবং যদি আমরা স্কোর দিই মোর দ্যান ইকুয়াল টু 8 তাহলে সেখানে we are actually having a high suspicion of clinical appendicitis। সেক্ষেত্রে আমরা কনফার্ম করি উইথ পিডিয়াট্রিক সার্জন। এবং যদি ইকুইভোকাল থাকে ধরুন বিটুইন 4 and 7, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স ক্লিনিক্যাল ইমেজিং যেগুলো আমাদের কাছে হাতে আসে, যেমন আল্ট্রাসাউন্ড, এমআরআই এবং সিটি স্ক্যান। এমআরআই খুব কম করা হয়, সিটি স্ক্যান এবং আল্ট্রাসাউন্ড, এবং তার সাথে একটা অ্যাবডোমিনাল এক্স রে, এগুলো করে আমরা কনফার্ম করি ডায়াগনোসিস। অন দি আদার হ্যান্ড আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখি ফর 12 to 24 আওয়ার টু সি দ্য ইভ্যালুয়েশন অফ সিমটমস, কতটা পেশেন্ট ইভালুয়েট করছে, ডিটোরেট করছে কিনা। সো দিস ইজ হাউ উই টিপিক্যালি গো অ্যাবাউট স্টেপ বাই স্টেপ আমরা যখন একটা পেশেন্টকে ডায়াগনোস করতে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। এবং আর ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার আগে উই নিড টু রুল আউট সার্টেন ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যেমন ভেরি ক্লোজ টু অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস। সো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস যেটা বাচ্চাদের খুবই কমন, সেটা কিন্তু দি প্রেজেন্ট সিমিলার কাইন্ড অফ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এবং যদি আমাদের ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট, যদি লেস দেন 3 ইয়ার্স হয় বা ফিমেল হয় সেক্ষেত্রে আমাদের প্রেগনেন্সিটা মাথায় রাখতে হবে ডিপেন্ডিং অন দ্য এজ। এবং তার থেকে বড় কথা হচ্ছে ফিমেলস এর ক্ষেত্রে ইটস আ ভেরি ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, কারণ লট অফ ইস্যুস ক্যান কাম আপ, যেমন ধরুন ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান টর্শন, দেন পিআইডি, এগুলো সব ইস্যুস গুলো থাকে। তো এগুলো more or less same clinical presentation থাকে as compared to the appendicitis. So taking everything into consideration আমাদেরকে এগুলো আস্তে আস্তে একটা করে এক্সক্লুড করে we arrive at a final diagnosis. নর্মালি আমাদের দেখা যাচ্ছে যে মোর দ্যান 50 to 60% কেসেসে এটা দেখা যাচ্ছে 10 থেকে 18 বছর যে বাচ্চারা থাকে তারা অ্যাফেক্টেড হওয়ার চান্সেস বেশি। এবং এটা দেখা যাচ্ছে এটা কিন্তু জেনারেলি যে কোনো বাচ্চাদের এফেক্ট করতে পারে, বাট প্রবাবিলিটি হচ্ছে 10 to 18 ইয়ার্স। এবং 5 to 10 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা দেখি 5 to 10% অফ পেশেন্টসরা প্রেজেন্ট করে 5 থেকে 10 বছরের মধ্যে। এবং লেস দ্যান 5% অফ পেশেন্ট প্রেজেন্ট করে লেস দ্যান 5 ইয়ার্সে। এবং খুবই রেয়ার পেশেন্ট, মানে খুবই রেয়ার পেশেন্টস দে প্রেজেন্ট করে নিউনাটাল পিরিয়ডে।
যেমন যাদের অ্যাসোসিয়েটেড কোনো আদার ম্যালফরমেশনস রয়েছে সেগুলো নিয়ে। এটা হচ্ছে এজ প্রেজেন্টেশন। কোন ডেফিনেটলি যখন আমরা দেখি যে হ্যাঁ কোনো বাচ্চাদের একটা ফ্যামিলি হিস্ট্রি তো আমরা যখন নিই তখনই বুঝতে পারি যে মা বাবারও অপারেশন হয়েছে কিনা এর জন্য। তো একটা হিস্ট্রি নিয়ে ভেরি ইম্পর্টেন্ট। সো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অ্যাপেন্ডিসেক্টমি, তাহলে সেক্ষেত্রে আমাদের উই শুড বিন হাই অ্যালার্ট দ্যাট হ্যাঁ একটা ফ্যামিলিয়াল রিস্ক রয়েছে। সো এর জন্য 30% ইনক্রিজ রিস্ক অ্যাপেন্ডিসাইটিস থাকতে পারে। এর সাথে যদি কোনো অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রিক ম্যালফরমেশনস থাকে, যেমন আমি বললাম যে জিএলটি টিস্যু যেটা রয়েছে আমাদের বডিতে, সেটা যদি ওভারগ্রোথ হয়ে যায় সেটার জন্য হতে পারে। যদি অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, যদি বাচ্চাদের মাল্টিপল এন্টারিক ইনফেকশনস হয়, যেটা সালমোনেলা শিগেলা করতে পারে, তো এগুলোর জন্য কিন্তু বাচ্চারা ইনক্রিজ রিস্ক অফ অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আমাদের চিকিৎসা বলতে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। একটা টায়ার 1, টায়ার 2, টায়ার 3। তো এই টায়ার 1, টায়ার 2, টায়ার 3 তে যাওয়ার আগে আমরা যখন স্কোরটা আমরা যখন করি, যেটা আমরা বললাম যে পিডিয়াট্রিক অ্যাপেন্ডিসাইটিস স্কোর যেটা আমরা করি, সেটা দেখি যে আমরা যদি যে স্কোরটা যদি less than 4 থাকে, তাহলে আমরা বলি যে হ্যাঁ লেস চান্স অফ ক্লিনিক্যাল চান্স অফ অ্যাপেন্ডিসাইটিস। তো আমরা এদেরকে কি করি, উই সেন্ড দেম ফর হোম আইসোলেশন। এবং এটা আমরা হোম আইসোলেশন আমরা তখনই পাঠাই তখন উই এক্সপ্লেন এভরিথিং ক্লিয়ারলি টু দ্য পেশেন্ট। যদি বাচ্চা ইন নেক্সট 24 আওয়ার যদি ঠিকঠাক করে ওরাল ফ্লুইডস না নিতে পারে, যদি ঠিকঠাক করে ওরাল ইনটেক না করতে পারে, বা যদি আপনি দেখছেন যে হ্যাঁ ফিভারটা বাড়ছে বা কোনো অ্যাবডোমিনাল পেনটা বাড়ছে, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ভিজিট দ্য হসপিটাল ইমিডিয়েটলি। এই কাউন্সিলিং করার পর উই লেট দ্য পেশেন্ট গো অ্যান্ড উই কিপ দ্য পেশেন্ট আর হোম ট্রিটমেন্ট। যদি আমাদের হাই ক্লিনিক্যাল সাসপিশন থাকে উইথ স্কোর মোর দ্যান ইকুয়াল টু 8, সেক্ষেত্রে আমরা একটা পেডিয়াট্রিক সার্জনের ওপিনিয়ন নিই যে ওয়েদার হোয়াট হি ওয়ান্টস টু ডু। ইফ হি ওয়ান্টস টু গো ফর দি অ্যাপেন্ডিসেক্টমি রাদার দ্যান দেন এন্ড দেয়ার, উই অ্যাকচুয়ালি কনফার্ম দ্যাট উইথ দ্য হেল্প অফ আল্ট্রাসাউন্ড। এবং আল্ট্রাসাউন্ডে কয়েকটা স্পেসিফিক ফিচার দেখার পর আমরা এটাকে কনফার্ম করি অ্যালং উইথ ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এরপরে যদি ইনকনক্লুসিভ হয়, যেমন স্কোর 4 to 7, সেক্ষেত্রে আমরা বাচ্চাটাকে অবজারভেশনে রাখি এবং তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার পর ডায়াগনোসিস করি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, সেটা হচ্ছে যে সাপোর্টিভ কেয়ার। বাচ্চারা কি হয় না, নর্মালি আমরা দেখি বাচ্চারা ডিহাইড্রেটেড থাকে। সো আমরা ওদেরকে বিকজ অফ হাইপোভলিমিয়া আমরা ওদেরকে ভালোভাবে ফ্লুইডস দেওয়ার পর ওটাকে রিহাইড্রেট করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ফিভার থাকে, ফিভারটা কমপ্লিট করার জন্য অ্যান্টিবায়োটিক্স দিই আমরা। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য পেইনটা সাবসিড করার জন্য উই স্টার্ট মেডিকেশন দেন এন্ড দেয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলো যখন আমরা সাপোর্টিভ মেজার্স গুলোকে ক্যারি আউট করার পর উই টেক আ কল যে আমাদের নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট কি হবে। দেন উই গো টু টায়ার 2। টায়ার 2 হচ্ছে যদি আমরা দেখি বাচ্চাদের যে সিমটম গুলো পারসিস্ট করছে, বাচ্চা একদম খাচ্ছে না বা বাচ্চাদের সিমটম গুলো ওয়ার্সেনিং হচ্ছে, সেক্ষেত্রে উই টেক এ কল। আমরা এখন যেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ চয়েস, তার আগে আমি বলি যে আমরা স্টার্ট করি একটা লং ব্রড রেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক্স দিয়ে। আগে প্রিভিয়াসলি বলা হতো যে 3 গ্রুপ অফ ড্রাগস আর রিকোয়ার্ড, বাট আমরা এখন জেনারেলি দুটো গ্রুপ অফ ড্রাগস নর্মালি ইউজ করি। নেক্সট লাইনে ম্যানেজমেন্ট আমরা আসি যে সার্জারি ক্ষেত্রে। তো সার্জারি ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে যে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, যেটা এখন খুব রিয়ারলি করা হয়, এবং একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। তো ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি এখন যেহেতু ইন দিস এখন ক্লিনিক্যাল মোডালিটিস অনেক ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য উই প্রেফার ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। কারণ এখানে যে উন্ড যে কমপ্লিকেশন গুলো থাকে পোস্ট অপারেটিভ, যেমন উন্ড ডেহিসেন্স বলুন বা উন্ড হিলিং বলুন, এগুলো কিন্তু অনেক বেটার হয় উন্ড হিলিং গুলো অ্যাজ ইন দিস ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। এবং চান্সেস অফ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস অনেকটা লেস। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেন্থ অফ হসপিটাল স্টে। তো যদি আমরা অ্যাপেন্ডিসেক্টমি করি ল্যাপারোস্কোপিক ওয়াইজ, তাহলে দেখা যাচ্ছে যে অনলি দের ইজ 24 আওয়ার্স নিড অফ হসপিটাল স্টে। যদি আমরা ওপেন করি তাহলে অলরেডি এটা দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে পেশেন্টকে 3 থেকে 5 দিন অব্দি হসপিটাল স্টে করতে হয় টু সি ফর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। এটা হচ্ছে একটা জিনিস। যদি অলরেডি আপনাকে যখন বাচ্চা আসছে, ইউর ডায়াগনোসিং দ্যাট দ্য চাইল্ড ইজ অলরেডি হ্যাভিং পারফোরেশন ইন দ্য অ্যাপেন্ডিক্স, দেন আপনাকে ইউ হ্যাভ টু গো ফর টু-ওয়ে অ্যাপ্রোচ। একটা হচ্ছে যে আইদার ইউ ওয়েট ফর দি গো ফর দি ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক আপনি স্টার্ট করলেন, অ্যান্ড দেন ইউ গো ফর দি ইন্টারভেনশন রেডিওলজি, যেখানে আপনি যে অ্যাবসেস ফ্লুইডটা রয়েছে সেটাকে ড্রেন করার জন্য ইউ টেক দ্য হেল্প অফ ইন্টারভেনশন রেডিওলজিস্ট। অথবা যদি দেখছেন যে না এটা হচ্ছে না, দেন ইউ ক্যান প্ল্যান অ্যাপেন্ডিসেক্টমি। সো দিস আর অল দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস। বাচ্চাদের ক্ষেত্রে এই যে অ্যাবডোমিনাল পেন, এটা কিন্তু খুব ভেগ সিম্পটম। তো কখনো কি হয় যে এদের, আমি যেমন আগে এক্সপ্লেন করেছি যে টাইম ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বলি যে ইনিশিয়াল ডিউরেশন যেটা রয়েছে 12 আওয়ার্স যেটা থাকে, সেখানে খুবই নন মানে স্পেসিফিক ভেগ পেন থাকে। তো সেক্ষেত্রে মা বাবারা অতটা ঠিক এক্স্যাক্টলি দে ডোন্ট পে হিট টুয়ার্ড দ্য চাইল্ড সেম। এবং যখন আস্তে আস্তে পেনটা যখন অ্যাগ্রেভেট করতে থাকে নেক্সট 2 to 3 ডেজ, এবং যখন আপনার মা বাবা যখন ফাইনালি নিয়ে আসে, তো তখন যখন দেখা যায় যে মোর দেন 48 আওয়ার্স,
সো মোটামুটি 60% অলরেডি অ্যাপেন্ডিক্স তখন পারফরেট করে গেছে। তো এই টাইম ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কখন পেনটা স্টার্ট করছে, কখন আপনি হসপিটাল যাচ্ছেন, কখন আপনাকে ডক্টর দেখছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এই টাইম ডিউরেশন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি মোর দেন 48 আওয়ার্স ডিউরেশন হয়ে যায়, তখন সেক্ষেত্রে একটা রিস্ক থাকে যে হ্যাঁ পারফোরেশন হয়ে গেছে, এবং সেটা কিনা আস্তে আস্তে ওটা প্রসিড করতে পারে টু জেনারেলাইজ পেরিটোনাইটিস। তো পেরিটোনাইটিস হলে দ্য চাইল্ড প্রোগনোসিস বিকামস লিটল বিট লেস সার্জিক্যালি অপারেটেড। যখন আমরা ল্যাপারোটমি করি, যখন একটা ডিফিউজ পেরিটোনাইটিস থাকে, তখন সেক্ষেত্রে প্রোগনোসিস একটু খারাপ হয় কম্পেয়ার টু যখন আমাদের অ্যাপেন্ডিক্স ঠিকঠাক থাকে, যখন আমরা অপারেট করি অ্যাপেন্ডিসিটির জন্য কম্পারেটিভলি। এবং সেক্ষেত্রে কি হয়, যখন বাচ্চাদের অ্যাসোসিয়েটেড কোনো ডিসঅর্ডার্স থাকে, যেমন ধরুন কোমরবিডিটি এবং অ্যাসোসিয়েটেড রিকারেন্ট ইনফেকশনস ধরুন রয়েছে বাচ্চাদের যখন বিভিন্ন ধরনের আদার কোমরবিডিটি থাকে, তখন যে উন্ড হিলিংটা আফটার পোস্ট অপারেশন, তো পোস্ট অপারেটিভ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়, উন্ড হিলিং এবং উন্ড ডেইসেন্সের চান্স থাকে কিনা। সো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সার্জিক্যাল সাইট ইনফেকশন। তো যখন আমাদের এটা টেক্সট বুকে দেখা গেছে, যখন সিম্পল অ্যাপেন্ডিসাইটিস হয় বা কমপ্লেক্স অ্যাপেন্ডিসাইটিস হয় উইদাউট পারফোরেশন, সেক্ষেত্রে রিস্ক অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন এবং প্রলং লেন্থ অফ হসপিটাল স্টে খুবই কম অ্যাজ কম্পেয়ার টু যখন একটা বাচ্চা আছে আপনার কাছে উইথ পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস। তো সেক্ষেত্রে লেন্থ অফ হসপিটাল স্টে, দি রিকভারি টেক্স লট অফ টাইম, মোর দ্যান 5 to 10 days। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে যখন বাচ্চা প্রেজেন্ট করে উইথ সিভিয়ার সিমটম, ধরুন বাচ্চার পুরো হিমোডাইনামিক ডিটোরিয়েট হচ্ছে, বাচ্চার স্যাচুরেশন কমছে, বাচ্চার ইন্টেন্স অ্যাবডোমিনাল পেন রয়েছে, এবং সেক্ষেত্রে বাচ্চা কখনো কখনো আপনার কাছে শকে প্রেজেন্ট করে, হিমোডাইনামিক অল্টার্ড স্টেটাসে প্রেজেন্ট করে, কখনো সেন্সোরিয়াম মানে বাচ্চাদের অজ্ঞান হয়ে যায়। তো এইগুলো হচ্ছে রিস্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিস্কি সাইন্স, যেখানে একটা প্রগনোসিস খুবই খারাপের দিকে যায় যদি ইনিশিয়ালি ডায়াগনোসিসটাকে মানে সিমটমস গুলোকে ঠিকঠাক করে আলাদা করে চেনা না যায়, এবং মা বাবারা অতটা ঠিক যখন ট্রিট না করে, তখন এটা প্রবলেম দেখা দিতে পারে পরবর্তীকালে। যে যখন বাচ্চা একটা অ্যাবডোমিনাল পেন কমপ্লেন করে, সেটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে জেনারেলি এটা করে বিকজ অফ গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটা খুবই কমন বাচ্চাদের ক্ষেত্রে। বাট এছাড়াও অনেক অনেক ইম্পর্টেন্ট ডায়াগনোসিস থাকে এটার জন্য। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যখন প্রথম বাচ্চা যখন আপনাকে বলছে যে পেটে ব্যথা করছে, আপনি একটা কনসালটেশন অলরেডি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যখন আপনাকে বাচ্চা বলছে যে অ্যাবডোমিনাল পেন, ইউ শুড টেক আ কনসালটেশন। তো তারপরে ইট ইজ আপ টু দ্য ক্লিনিশিয়ান টু ডিসাইড কি হোয়াট উইল দ্য ফিউচার কোর্স অফ ট্রিটমেন্ট উইল বি, whether বি ইট উইল বি অবজারভেশন পার্ট। তো এবং আপনি যখন দেখছেন যে হ্যাঁ বাচ্চার যে ক্লিনিক্যাল স্টেটাস রয়েছে, যেমন ধরুন আমি যেগুলো বললাম যে বারবার ভমিট করছে, 5 থেকে 6 বার রিকারেন্ট ভমিটিং করছে, 5 থেকে 6 বার বারবার বলছে মাথা ব্যথা করছে, এবং তার সাথে হচ্ছে যে বিভিন্ন পেন, এত পেন যে আপনি বাচ্চা ঠিক করে দাঁড়াতে পারছে না বা শুতে পারছে না, মানে এত করছে, সারাদিন ধরে কাঁদছে, ইরিটেবল রয়েছে, এগুলো একদম রিস্ক ডেঞ্জার সাইন, যে আপনাকে অলরেডি বাচ্চাকে নিয়ে either পিডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করতে হবে অথবা হসপিটালে নিয়ে যেতে হবে।